নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। মাম্মামের বার্থডেটা তো আমি আমার মায়ের কাছে করেছিলাম, তার পরের দিনই কিন্তু চলে এসেছিলাম, সেজন্য আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। এখনও কিন্তু রাধা মাধবের দর্শন নেইনি। রাধা মাধবের দর্শন নিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন দিনটা শুরু করি। এই যে রাধা মাধবের এখানে এই পর্দাটা না আমি সারা রাত দিয়ে রাখি, এমনকি যখন আমি সেবা দিই তারপরেও কিন্তু এই পর্দাটা আমি দিয়ে রাখি। রাধা মাধবকে প্রণাম করে নিচে চলে আসলাম মাম্মামের এই সেরিগ্রোটা বানানোর জন্য। আপনারা অনেকেই বলেছিলেন যে মাম্মামকে সেরিগ্রো যাতে আমি খাওয়াই, তো সেই জন্যই সেরিগ্রোটা কিনে এনেছি। তো ভীষণ ভালো খাচ্ছে জানেন তো, তবে অনেকটা অল্প থাকে দুধটা প্যাকেটে। যাই হোক, এখানে আমি একটু চা বিস্কিট খেয়ে নিলাম, তারপরে নিচের ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নেব। আমার ঘর, জ্যাঠা শ্বশুরের ঘর সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই ডাইনিং দিয়ে রান্নাঘর দিয়ে সমস্তটা ঝাড় দিয়ে নেব। প্রত্যেক দিন ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে রান্নার কাজ শুরু করা উচিত, কারণ মা লক্ষ্মীর স্থান এতে বজায় থাকে আর নিজেরও কিন্তু একটা ভালো লাগে, একটা পজিটিভিটি থাকে নিজের বাড়ির মধ্যে, যে কারণে বাসি ঘরে কোনো কাজ শুরু করাই উচিত না। তো এখানে আমি ঝাড়ঝুটটা দিয়ে নেব। আপনারা অনেকেই মাম্মামকে উইশ করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর মাম্মামের বার্থডেটা আমি কেন করলাম মায়ের কাছে, সেটাও অনেকেই জানতে চেয়েছেন যে কেন নিজের বাড়িতে না করে মায়ের কাছে করলে। তো একটাই কারণ হচ্ছে, আমার মায়ের ইচ্ছে ছিল মাম্মামকে হাতে করে রান্না করে খাওয়াবে, পায়েস বানাবে এবং মাম্মামের যারা যারা পছন্দ করে আশেপাশে সবাইকে বলবে, এটা আমার মায়ের ইচ্ছা ছিল। সেই জন্য সেই ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব হচ্ছে আমার, এবং সেই জন্যই মাম্মামকে আমার মায়ের কাছে নিয়ে যাওয়া। তো এতে কিন্তু কারোর কোনো আপত্তি নেই, বা আমার শ্বশুরবাড়ির লোকের কারোরই আপত্তি নেই। তো সেই জন্যই কিন্তু ওখানে গিয়ে বার্থডে সেলিব্রেট করা। এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, দিদিভাই দাদাভাইকে কেন ক্যামেরায় দেখাও না? তো দেখুন, ও তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেই জন্য ওকে ক্যামেরার সামনে আমি আনি না জোর করে। যেদিন আসতে পছন্দ করবে সেদিন অবশ্যই নিয়ে আসবো। আর আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ আমার বাড়িতে যায় না, যেটা সত্যি কথা, সেটাই বললাম। কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা কিন্তু পরে কোনো নেক্সট ব্লগে আমি বলে দেব, ক্লিয়ার করে দেব যদি সেই পরিস্থিতি থাকে। এখন সেই পরিস্থিতি নেই বলার মতন, সেই জন্য আমি বলতে পারলাম না। তো যাই হোক, এইটুকুই আমি বলে রাখলাম যে যায় না। যাই হোক, এখানে আমি সবজিটাও কেটে নিচ্ছি। আর আপনাদের কথা মতো এই কাঠের চপারটা কিনে যে আমার কী সুবিধা হয়েছে সে আপনাদের কি বলবো। এর ওপরে সবজি রেখে সবজি কাটা যায়, আমি বিভিন্ন ধরনের কাজও কিন্তু এর ওপরে রেখে করতে পারি। আর এখানে দেখলাম বেশ কিছুটা উচ্ছে না পেকে গেছে, সেজন্য ভাবলাম আজকে আর উচ্ছে ভাজা করব না। প্রায় দিন তো আলু উচ্ছে ভাজা করি, আজকে ভাবলাম একটু উচ্ছে চচ্চড়ি করব। উচ্ছে চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে। তবে এই পাকা পাকা উচ্ছেগুলো আর না ফেলে একেবারে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে চৌকো চৌকো করে আলু কেটে নিচ্ছি, এগুলোও চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যদি একটু বেগুন, একটু শিম, একটু গাজর দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। এটা শীতকাল হলে পসিবল ছিল। এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি, তারপরে টিফিনটাও তৈরি করে নেব। তার জন্য আমি ইউজ করছি আগারোর এই ক্যাস্ট্রল আয়রন কড়াইটা। তো এটা কিন্তু বেশ ভালো। আজকে আমি টিফিনে পাস্তা বানাবো এবং এই কড়াইটা কিন্তু আপনারা ডেলি ইউজ করতে পারবেন। এটা এত সুন্দর মানে স্টিম হয় এর ভিতরে, আপনাদের কি বলবো। তো আপনারা এর ভিতরে ভাত, খিচুড়ি, ডাল সিদ্ধ, বিভিন্ন ধরনের স্টিম মানে কি যে কোনো কিছু সিদ্ধ করার জন্য এটা বেস্ট প্রেশার কুকারের মতনই, কারণ এর ঢাকনিটা কিন্তু খুবই ভারী। তো যে কারণে না চাপটা বেশি থাকে, যে কারণে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো আমি আজকে কিভাবে পাস্তা করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু আমি খুবই পাতলা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। আপনারা চাইলে 2-3টে ডিমও দিতে পারেন, তবে যেহেতু সকালের ব্রেকফাস্ট আমি একটু হালকা করেই করছি। খুবই সামান্য পরিমাণে সয়া সস এবং টমেটো কেচাপ দিলাম, তারপরে দিয়ে দেবো পাস্তাটা কিন্তু ওই 5 মিনিট মতন কুক করব, দেন তারপরে নামিয়ে নেব। আপনারা যদি এই কড়াইটা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে এই কড়াইটা কিনে নিতে পারেন। ভীষণ ভালো, আপনাদের ডেলি কাজে কিন্তু খুবই সুবিধা হবে। এখানে আমার পাস্তাটাও রান্না হয়ে গেছে, আর এখানে একটু শসা এবং সস দিয়ে পরিবেশন করব। তো এই ছিল আজকে আমার পাস্তা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা তোলার জন্য। বিছানাটাও তুলে নিই, ভাবলাম এই ফাঁকটাতে ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ বিছানাটা তুলে নিই। বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব আবার রান্নাঘরে রান্নার কাজে। শম্পা চক্রবর্তী দিদিভাই আমাকে
কমেন্ট করেছে, হ্যাপি বার্থডে সোনা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি বাঁকুড়া থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা একদিন নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর শম্পা দিদিভাই তোমার নামটা নিলাম এবং পরের বারও কিন্তু তুমি কমেন্ট করো, তো আশাই থাকবো। তো অনেকেই মাম্মামকে শুভ জন্মদিন জানিয়েছো, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শুভ জন্মদিন মাম্মাম, অনেক শুভেচ্ছা রইল, অনেক কিছু রান্না করেছে, সুন্দর হয়েছে থালা সাজানো। সত্যি আমার মা এত সুন্দর থালা সাজায়, আর দিদুনের গিফটটাও সুন্দর হয়েছে। মা তো মাম্মামকে হাতের একটা ব্রেসলেট দিয়েছে, তবে আর একটাও ব্রেসলেট দিয়েছে, তো সেটা আমি মাম্মামের পায়ে দিয়েছিলাম, ওতে যেহেতু কালো পুঁতির নজরকাঠি দেওয়া সেই জন্য। তো দেখলাম বারবার পায়ের থেকে খুলে যাচ্ছে, সেই জন্য আমি হাতেই পরে নিয়েছি। আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখবেন আমার হাতে একটা হচ্ছে ব্রেসলেট মতন আছে, তো ওটাই। আর এদিকে দেখুন তেলটাও ফুরিয়ে গেছিলো জানেন, তো সেই তেলটাও ঢেলে নিলাম। আর এই যে তেলের জারটা কিনে আমার যে কী সুবিধা হয়েছে, ভাবছি আর একটা কিনে নেব। দুটো কিনেছিলাম, একটা সাদা তেল, একটা সর্ষের তেলের জন্য, তবে সর্ষের তেলের জন্য দুটো জার হলে আমার সুবিধা হয়। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আচ্ছা দিদি, আমার ব্লগে আমি যদি ছেলেকে দেখাই তাহলে কমেন্ট বক্সটা অফ করে কেন, তা একটু বলবে? অবশ্যই বলবো, কেন বলবো না। এটা আমার সাথে অনেকবার হয়েছে, এই চ্যানেলে হয়নি, আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে কিন্তু এরকম অনেকবার হয়েছে। আমি যখনই আমার মেয়েকে দেখাতাম তখনই কিন্তু মেড ফর কিডে মানে অটোমেটিক সিলেক্ট হয়ে যেত, ইউটিউব মানে বুঝেই যেত যে এটা বাচ্চাদের ভিডিও, বাচ্চাকে বেশি দেখানো হয়েছে, সেই জন্য কমেন্ট বক্স অফ করে দেবে। তো বাচ্চাকে দেখানোর সাথে সাথে তুমি যে ব্লগ করছো সেটাও দেখাবে, শুধু বাচ্চাকে দেখাবে না, বাচ্চাকে দেখালে কিন্তু কমেন্ট বক্সটা অফ করে দেবে। তো সেই জন্য আমি আমার মেয়েকে খুবই কম দেখাই, এবং যখনই দেখাই আমি তারপরে কিন্তু পুরো ব্লগটাকে টানি, পুরো ব্লগের মধ্যে হয়তো একটুখানি পার্ট মেয়েকে দেখালাম, তা না হলে কমেন্ট বক্সটা কিন্তু অফ করে দেবে। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। আপনারা অনেকেই বলেন যে দিদি মিক্সচার মেশিনে মশলাটা বাটবেন তাহলে আপনার কষ্টটা কম হবে। কষ্ট হলেও জানেন তো, দিন শেষে যখন মুখে একগাল ভাত তুলি তখন টেস্টটা অনেক বেশি ভালো লাগে, এই যে শিলনোড়ায় বাটি বলে। আর শিলনোড়ায় বাটা খাওয়া কিন্তু বেশ ভালো, আর এটা অনেক বছরের পুরনো, তো সেই জন্য আর বেশি ভালো লাগে। আর এখানে আমার মাছটাও নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি যেদিন বাড়ি ছিলাম না সেদিন হাজব্যান্ড পুকুর থেকে তেলাপুঁয়ে মাছ ধরেছিল, তো বড় বড়ই ছিল, এক একটা ওই 3 পিস করে হয়েছিল, সেজন্য ভাবলাম আজকে ফুলকপি আলু দিয়ে তেলাপুঁয়ে মাছের ঝোল করি। শীতকালে তো প্রায় ফুলকপি উঠতো, তখন প্রায় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হতো, সেইটাই আজকে করছি। তো এখানে আমি যেরকম মশলা ভাপিয়ে রান্না করি সেরকমভাবেই করলাম। আর এদিকে প্রচুর বাসন পড়েছিল জানেন তো, সেগুলোকেও মেজে নিচ্ছি। পূজা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা ঘুম ঘুম চোখে দেখলাম, মেয়ের জন্য আমি দেখতেই পাচ্ছিলাম না, দুবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এত দুষ্টু মেয়ে আমার কি বলবো, তাই 11টা 27 বাজে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো, আর তোমাকেও খুব মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। তুমি যখনই কমেন্টটা করেছো আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো তখন পড়ছিলাম। আমার ওই রাত 11টা 12টা বেজে যায় আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে, সারাদিনের মধ্যে সময় পাই না, বা সময় পেলেও হয়তো দেখি কিন্তু রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠে না, এডিটিং থাকে, মেয়েকে সামলানো, সংসারের কাজ, তো আমি রাতে শুয়ে শুয়ে কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখি এবং রিপ্লাই করি। এতে আমার মানে ধৈর্য ধরে আমি দেখতেও পারি এবং ধৈর্য ধরে আমি লিখতেও পারি। ওই হুড়োতাড়া করে আমার কোনো কাজই কিন্তু পছন্দ হয় না, সেই জন্য আপনাদেরকে সাথে সাথে আমি রিপ্লাই করতে পারি না। এই দেখুন এই দিকের যে ক্যাবিনেটগুলো ছিল সেগুলো বেশ অনেক দিন হলো আমি ক্লিন করি না, আর যদিও বা ক্লিন করি শুকনো কাপড় দিয়ে ক্লিন করতাম, কোনো রকম কলিং ইউজ করতাম না, কলিংটা আসলে ফুরিয়ে গেছিলো, তো কলিংটা আনায় আজকে কিন্তু এই ক্যাবিনেটগুলো খুব সুন্দর করে ক্লিন করলাম। ওপরের ঘরটা মুছে নিয়েছি, আর এই ঠাকুরের বাসনগুলো ওখানে আছে, ওগুলোকেও তুলতে হবে, তো ভাবলাম পরের দিন তুলে দেব। আর এখানে দেখুন আমি যেহেতু হেয়ার স্মুথনিং করেছি সেই জন্য কিন্তু সবসময় চুলটাকে ছেড়ে রাখতে হয়, আর যখন আমি স্নান করতে যাই এইভাবে উঁচু করে আমি একটা ক্লিপ দিয়ে স্নান করতে যাই, আর স্বাভাবিক যেমন চুল পড়ে তেমন তো চুল পড়ছিলই। তারপরে বেশ খানিকক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। সন্ধেবেলা সন্ধে দিলাম, কি বলুন তো, স্নান করে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তাহলে চলুন আজকের মতন এত দূরে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।